ওকে, তো ফার্স্ট অফ অল আমরা আজকে প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিটহাবে ডিপ্লয় করতে হয় কেমনে। যেমন ধরো আমি যদি মাসুম 362, তারপরে ধরো আমি যদি এইভাবে লিখি, লাইক ধরো আমি গিটহাবে গেলাম, আমার গিটহাবে তো যাওয়ার পরে আমি আমার গত যে ক্যালকুলেটরের যে ক্লাসটা ছিল ওইটাকে যদি যাই, যাওয়ার পরে এখানে আমি এই যে এখানে একটা ডিপ্লয়মেন্ট নামে জিনিস আছে, দেখো ডিপ্লয়মেন্ট, এইটাই আমি ক্লিক দিলাম। তো দেওয়ার পরে তোমরাও যেহেতু এই গিটহাব তোমাদের কাছে দেয়া আছে, তোমরা পাবা এখান থেকে এই যে আমার ইউআরএল আছে, এই ইউআরএলে গেলে এই যে দেখো, আমি যদি এই ইউআরএলটা তোমাদের কাছেও দেই, তোমরা নিজেরাও চাইলে এটা ভিজিট করতে পারবা। এই যে তোমরা লিঙ্কে গেলে দেখবা যে এই ক্যালকুলেটরটা ওইখানে শো হচ্ছে, অর্থাৎ এটা যে কেউ এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারবে, তাই না? ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। এখন এইটা করলাম কিভাবে, আসে না মাথায় প্রশ্ন? জি স্যার। এটা কিভাবে করা যায়? ফার্স্ট অফ অল আমি ধরো চাচ্ছি অন্য একটা প্রজেক্ট আমরা কি করব, এরকম করব, তাইলে কি করা যায়? ডে 33-তে আমরা কোনো প্রজেক্ট করছি? কিছু একটা এখানে আছে। তো চলো এটাকে আমরা, একটা ফর্ম আছে, এটাকে আমরা ডিপ্লয় করে দেখি কি আছে। তো এই প্রজেক্টটাকে যদি আমরা ডিপ্লয় করতে চাই, এই প্রজেক্টটাকে যদি ডিপ্লয় করতে চাই, প্রজেক্টে বা তোমার রেপোজিটরিতে প্রথমে ফুল কোডটা পুশ করবা, ঠিক আছে? সব কোড তোমার রিপোজিটরিতে আসলো, আসার পরে কি করবা, এই যে এখানে দেখো সেটিং নামে একটা বিষয় আছে, আছে না? সেটিং, সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবা নিচের দিকে এখানে একটা বিষয় আছে, কই, এই যে পেজেস নামে একটা বিষয় আছে, দেখো পেজেস, এইটায় যাবা। এরপর এখানে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের এখানে নাম দেয়া থাকবে, তুমি তোমার ব্রাঞ্চ যেটা মেইন ব্রাঞ্চে আমরা কোড পুশ করছিলাম, এই জন্য আমরা মেইন ব্রাঞ্চটাকে সিলেক্ট করব। এরপরে তোমার প্রজেক্ট যদি রুটেই থাকে তাহলে রুট, অথবা যদি কোনো আলাদা ডিরেক্টরিতে থাকে তাহলে আলাদা ডিরেক্টরি সিলেক্ট করবা। যেহেতু আমাদের রুটেই আছে, রুট সিলেক্ট করলাম, তারপরে সেভে দিলাম, শেষ। আমার এই যে পেজ সোর্স সেভড হয়ে গেছে, আমার কাজ কিন্তু শেষ। কারণ আমি আসি এখানে, আসলাম, এই যে এখানে দেখবা এখন এখন পর্যন্ত মানে কিছু আসে নাই এখানে, এখানে মানে ডিপ্লয়মেন্ট নামে কিছু আসে নাই এখনো। আসলে 2-3 বার আমরা রিফ্রেশ করে দেখি, কিছু আসে নাই, দেখি। ওকে, এটা যদি না আসে কি করবা তুমি, এই যে ডে 33, এইটা এইভাবে লিখবা যে গিটহাব ডট আইও, আইও এর আগে লিখবা এভাবে একটা স্ল্যাশ, এর আগে হবে মাসুম, মানে তোমার গিটহাবের যে ইউআরএল এটা, তারপরে হবে ডট গিটহাব ডট আইও স্ল্যাশ ডেটা থিওরি, এইভাবে দিবা। তাহলে এই যে দেখো এটা কাজ করতেছে, ঠিক আছে? ওই যে যে যা যা ছিল সেটা আসছে এখানে। মানে প্রথমে তোমার, স্যার প্রথমে বুঝে নেই স্যার আরেকবার। প্রথমে মানে এইচটিটিপিএস দেওয়ার পরে প্রথমে তোমার গিটহাবের প্রোফাইলের ইউজার নেম, এরপরে ডট গিটহাব ডট আইও, তারপরে স্ল্যাশ তোমার ওই যে রিপোজিটরির যে নামটা বা রিপোজিটরির যে ইউআরএল, এই রিপোজিটরির ইউআরএল কে, এই যে দেখো এটা হচ্ছে এই রিপোজিটরির ইউআরএল, এই রিপোজিটরি আসার পরে এটা না, এই যে 33 এটা ইউআরএল না? তো তুমি কি করবা, এখানে লিখবে এইভাবে যে প্রথমে লিখবা মাসুম, মানে তোমার গিটহাবের প্রোফাইলের ইউজার নেম, তারপরে ডট গিটহাব ডট আইও স্ল্যাশ ওই যে যেটা কপি করছো ওইটা দিয়ে এন্টার দিবা, তাহলে দেখবা যে এটা এখানে চলে আসছে। এখানে আসতে আর কি ওইটা সময় নেই কিছুক্ষণ, এই যে চলে আসছে, দেখছো? মানে এইখানেও আসে, এখানে আসতে হয়তো 1-2 মিনিট সময় নেই, এর ভিতরে তুমি চাইলে ওই যে লিঙ্ক দিয়ে করতে পারবো। আর যদি এখানে চলে আসে 1-2 মিনিটের ভিতরে চলে আসে নর্মালি, তখন এখানে ক্লিক দিবা, দেওয়ার পরে এই যে এখানে তোমার লিঙ্কটা দেখাবে, এই যে এই যে লিঙ্কটা দেখাচ্ছে, এখান থেকে ক্লিক দিলে ওইটা তুমি পেয়ে যাবা। বুঝতে পারছো? স্যার একবার ট্রাই করে দেখি। ট্রাই করে দেখতে পারো এখন আপাতত। আচ্ছা ট্রাই করো, সমস্যা নেই, একবার ট্রাই করে দেখো। হুমায়ুনও একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের এক্সিস্টিং প্রজেক্টগুলা এইখানে ডিপ্লয় করা যাচ্ছে কিনা। Yes, sir. HTML CSS জাভাস্ক্রিপ্ট
দিয়ে যখন আমরা কোনো প্রজেক্ট ডিপ্লয় মানে তৈরি করব তখন আমরা চাইলেই গিটহাবে এইভাবে আমরা চাইলে আমাদের এই প্রজেক্টটা ডিপ্লয় করতে পারবো, ঠিক আছে? কিন্তু যখন আমরা রিয়েক্ট দিয়ে প্রজেক্ট মানে তৈরি করব তখন রিয়েক্টের প্রজেক্ট আবার এই যে সিস্টেমটা দেখাইছি এইভাবে ডিপ্লয় করা যায় না, ঠিক আছে? রিয়েক্টের প্রজেক্ট ডিপ্লয় করতে আরেকটা সিস্টেম আছে, আমরা রিয়েক্ট যখন শেষ করব তখন ওইটা দেখে নিব, বুঝতে পারছো? এটা শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা অ্যাপ্লিকেশনই কাজ করবে, ঠিক আছে? স্যার আমি তো অপশনে খুঁজে পাইতেছি না। ওকে, তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML দিয়ে CSS দিয়ে প্রজেক্ট তৈরি করা শিখলাম, তাই না? কিন্তু আমরা এখন জাভাস্ক্রিপ্ট HTML CSS কে ইতি জানিয়ে এখান থেকে আমরা এখন চলে যাব ডিরেক্ট রিয়েক্ট। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসে না যে হোয়াই রিয়েক্ট কেন? যে আমরা তো HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে পারি প্রজেক্ট, হ্যাঁ, তাইলে আমরা রিয়েক্ট কেন শিখব? এটা একটা প্রশ্ন আসে মাথায়। এখন এটার কারণ হচ্ছে যে আমরা যখন ইউজার ইন্টারফেসটা তৈরি করি, হ্যাঁ, তো তখন নর্মালি কি হয়, এই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন আমরা কাজটা করি তখন যখন তুমি কোনো ডাটা চেঞ্জ করো, লাইক ধরো আমরা আমাদের এটার কিতে যদি যাই একটু, এটা না ক্যালকুলেটর, এই যে এটা, এই যে আমরা যখন এইটায় গেছি, যখন আমি ধরো এখানে ক্লিক দিতেছি, এখানে ক্লিক দেওয়ার পরে এটা হচ্ছে যখন প্লাস দিছি একসাথে অনেকগুলা কাজ হইতেছিল, যে এইটা আপডেট করো, এইটাও আপডেট করো, অনেক অনেক জিনিস, কমপ্লেক্সিটি বেশি ছিল, এবং এখানে কোন এলিমেন্টটা তুমি চেঞ্জ করবা ওইটা খোঁজা লাগছে, ওই এলিমেন্টটাকে চেঞ্জ করা লাগছে, ওই অনুযায়ী জিনিসটাকে আপডেট করা লাগছে। সো অনেক মানে বড় বিষয় থাকে, একটা এলিমেন্টটাকে খুঁজে বের করা তারপরে ডমটাকে আপডেট করাটা একটা ভারী কাজ। কিন্তু যখন আমরা রিয়েক্ট দিয়ে করি, রিয়েক্ট অটোমেটিক্যালি মানে রিয়েক্টে যখন তুমি একটা জিনিস করবা সেখানে স্টেট থাকে, ঠিক আছে? স্টেট তৈরি করা যায়। তো স্টেট দিয়ে আমরা কি করি, কি জিনিস আপডেট করা লাগবে সে অটোমেটিক বুঝে নেয়, রিয়েক্ট অটোমেটিকই বুঝে নেয় কি জিনিস আপডেট করা লাগবে এবং সে অটোমেটিক ডম আপডেট করে ফেলে তোমার নিজের থেকে। এই যে আমরা যখন কোনো একটা ভ্যালু চেঞ্জ হয় তখন পরে আবার ডমটা চেঞ্জ করি না, এলিমেন্টটাকে ধরার পরে ওইটার ভিতরে ইনার টেক্সট দিয়ে চেঞ্জ করি, কিন্তু রিয়েক্টে তোমার এত কিছু করার প্রয়োজন হয় না, জাস্ট ভ্যালু চেঞ্জ হবে সাথে সাথে অটোমেটিক এটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? জাভাস্ক্রিপ্টে আমরা কি করলাম, ডাটা প্রথমে চেঞ্জ হইলো, তারপরে আমি ওই এলিমেন্টটাকে খুঁজে বের করলাম, এরপরে আবার আপডেট করলাম, একসাথে তিনটা কাজই আমার করা লাগছে, তাই না? যখন আমরা রিয়েক্টে যাই, রিয়েক্টে যখন তুমি একটা ভ্যালু চেঞ্জ করবা বা স্টেট চেঞ্জ করবা তখন সাথে সাথে রিয়েক্টে অটোমেটিক ওইটা আপডেট হয়ে যায়, তোমার নিজের থেকে আর আপডেট করার প্রয়োজন হয় না। বুঝতে পারছো বিষয়টা? তো এর সম্পর্কে হচ্ছে ডেভেলপার কি করবে, শুধু ডাটা নিয়ে কাজ করবে, মানে আমরা শুধু ডাটাটা নিয়ে কাজ করব, ডাটাটা আপডেট কেমনে হবে ওই সেই ডাটা নিয়ে মানে চিন্তা ভাবনা করব, কিন্তু ইউআইটা আপডেট রিয়েক্ট করে নিবে। আমার কাজটা একজন করে নিল, আমার জন্য হেল্প হইল না? এটাই হচ্ছে বিষয়। এখন আসলে রিয়েক্টের ফিচার, তা আমরা একটা কাজ করি, এখানে রিয়েক্টের কিছু জিনিস ছিল, আমরা একটা রিয়েক্টকে যদি ইনস্টল করতে পারতাম, এই যে সো আসলে রিয়েক্টকে আমরা ইনস্টল করি। ফার্স্ট অফ অল একটা রিয়েক্ট প্রজেক্ট ইনস্টল করার জন্য স্টেপ হচ্ছে, এক নাম্বার স্টেপ হচ্ছে এটা, আমরা আসলে একটা ফোল্ডার তৈরি করি, আমাদের ডেট 36 নামে একটা ফোল্ডার মনে হয় আছে অলরেডি তৈরি করা, হ্যাঁ। তো আমরা এটাকে ধরো ওপেন করে নিলাম, ওপেন করলাম, একটা টার্মিনাল নিলাম। ওকে, ফার্স্ট অফ অল রিয়েক্ট ইনস্টল করার আগে তুমি কিছু জিনিস মানে শিওর হয়ে নিবা তোমার কম্পিউটারে এই জিনিসগুলো আছে কিনা। যেমন একটা হচ্ছে নোড, এইভাবে নোড ভার্সন লিখবা, যদি থাকে নোড তাহলে এখানে নোডের ভার্সনটা আসবে, ঠিক আছে? এই যে নোডের ভার্সন আছে। আর একটা হচ্ছে npm, npm যদি থাকে তাহলে এই যে npm এর ভার্সন আছে। যদি কোনোটা তোমার এখানে না থাকে তুমি একটু গুগলে সার্চ করে ওই জিনিসগুলো ইনস্টল করে নিবা, ঠিক আছে? তোমরা যেহেতু এতটুকু পর্যন্ত চলে আসছো কোর্সে, তার মানে তোমাদের কম্পিউটারে এগুলো অলরেডি ইনস্টল করা আছে, আই হোপ।
এখন যদি তোমার কি হয়ে যায় এত এগুলা থাকে, তাইলে তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে এই যে একটা হোয়াইট কি হোয়াইট হচ্ছে একটা ধরো টুলস, যেটা আমাদেরকে বিভিন্ন একটা এনভায়রনমেন্ট দেয়, এটার ভিতরে বিভিন্ন জিনিস ব্যবহার করার। ধরো আমার কম্পিউটারে আমি রিয়েক্ট ইউজ করব, তো বাই ডিফল্ট আমরা রিয়েক্ট ইউজ করতে পারি না। এখন কিভাবে ইউজ করা লাগবে, এই যে বাইট দিয়ে ইউজ করা লাগে। তুমি ধরো অ্যাঙ্গুলার ইউজ করবা, তখন তুমি বাইট দিয়ে ইউজ করতে পারো, বা বিভিন্ন প্যাকেজ আছে এগুলো তুমি বাইট দিয়ে ইউজ করবে। এটা একটা টুলস, ধরো এটা একটা এনভায়রনমেন্টাল টুল, যেটার ভিতরে আমরা বিভিন্ন জিনিস ইনস্টল করি। এই জন্য প্রথমে আমাদের বাইটকে ইনস্টল করা লাগবে বা ক্রিয়েট করা লাগবে। এটাকে আমরা কপি করলাম এখান থেকে, এখানে পেস্ট করলাম, npm create byte @latest, মানে লেটেস্ট ভার্সনটা, বাইটের লেটেস্ট ভার্সনটা আমরা ইনস্টল করতেছি। তো এটা দেওয়ার পরে একটু সময় নিতে পারে, এই যে একটু সময় নিল। এখন বলতেছে যে তোমার প্রজেক্টের নাম কি, তো তুমি এখানে বাইট প্রজেক্ট বা যে কোনো কিছু দিতে পারো। আমরা দিলাম যে আমাদের ফার্স্ট রিয়্যাক্ট প্রজেক্ট, এইরকম নাম দিলাম, ঠিক আছে। তারপরে এন্টার দিলাম। এখন কি বলতেছে তুমি এটা কি জন্য তৈরি করতেছো, এটার ভিতরে তুমি কি ইউজ করবা, কোন ফ্রেমওয়ার্ক ইউজ করবা। তো আমরা রিয়্যাক্ট ইউজ করব, কিন্তু এখানে চাইলে অনেক অনেক জিনিস ইউজ করা যায়। এই যে দেখো ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, ওই যে আমরা আগে যে জাভাস্ক্রিপ্টটা ইউজ করছিলাম, এই আমরা যে জাভাস্ক্রিপ্টটা এতদিন ইউজ করছি ওইটা হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, মানে শুধু জাভাস্ক্রিপ্ট, আর কোনো জাভাস্ক্রিপ্ট ছিল না। কিন্তু এখন আমরা রিয়্যাক্ট ইউজ করছি, মানে রিয়্যাক্ট ইউজ করবো আজকে থেকে। অনেকে ভিউজেস ইউজ করে, অনেকে অ্যাঙ্গুলার ইউজ করে, অনেকে বেল্ট ইউজ করে, হ্যাঁ। তো আমরা যেহেতু রিয়েক্ট ইউজ করবো, আমরা এইভাবে আপ এরো ডাউন এরো দিয়ে এইখানে আসবো, এসে এন্টার দেবো। দেওয়ার পরে তুমি কি টাইপস্ক্রিপ্ট ইউজ করবা? না, আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করবো না, আমরা জাস্ট এইটা ইউজ করবো, এই যে জাভাস্ক্রিপ্ট প্লাস হচ্ছে রিয়েক্ট কম্পাইলার, এটা ইউজ করবো। তাহলে 4 নাম্বারটা যাবো আমরা, 4 নাম্বারটা। এরপরে এখানে তুমি লিন্টার ইউজ করবা কোনটা, আমরা 2 নাম্বারটা ইউজ করবো, ইএস লিন্ট, এটা এটা সিলেক্ট করব, তারপরে এন্টার। এরপরে তুমি কি ইনস্টল উইথ npm এবং স্টার্ট নাও করতে চাও, আমরা এটাকে ন করে দিব, ন করলাম। এই যে দেখো এটার ভিতরে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে, এই যে একটা ফোল্ডার হয়েছে ফার্স্ট রিয়েক্ট প্রজেক্ট নামে এখানে, এবং এটার ভিতরে কিছু জিনিস আসছে, দেখছো? এটা কি দেখছো তোমরা, দেখতেছো? স্যার। তার মানে একটা ফোল্ডার, এই যে আমরা এখানে যে ফোল্ডারের নাম দিছিলাম, এই যে প্রজেক্টের নাম, এই নামে একটা ফোল্ডার এখানে তৈরি হয়েছে, এর ভিতরে আমাদের রিয়েক্ট আসছে। কিন্তু এখনো আমাদের বলতেছে এই যে রান করার জন্য এই দুইটা লাইন, এই যে এখানেও আছে দেয়া, আমাদের এখানেও লেখা আছে যে সেকেন্ড স্টেপ কি npm ইনস্টল করা। তার মানে এখন আমরা কি করব, এটাকে কপি করব, এইখানে যাব, এইখানে npm ইনস্টল এটা লিখবো, লিখে এন্টার দিব। তো এখানে দেখবা, আচ্ছা এখন প্রবলেম আছে, এই যে দেখো আমাকে প্রথমে একটা ফোল্ডারের ভিতরে যাওয়া লাগবে। আমি যেখানে এই যে প্রজেক্টটা তৈরি করছি, এটা তো আমি যে জায়গায় আছি ডে 36 এই জায়গায় না, এই যে ডে 36 এ না, ডে 36 এর ভিতরে ফার্স্ট রিয়েক্ট প্রজেক্ট এইটার ভিতরে হচ্ছে আমার কাজ। তাহলে আমার প্রথমে যাওয়া লাগবে ওই ফোল্ডারের ভিতরে। তো কোনো ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য আমরা বলি সিডি, মানে চেঞ্জ ডিরেক্টরি। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, আর যে জায়গায় যাবা ওই ফোল্ডারের নাম লিখতে হয়। তো আমরা লিখলাম সিডি, এরপরে লিখবো ফার্স্ট, লিখে ট্যাব দিলেই চলে আসবে এই ফোল্ডারের নামটা। ট্যাব দিলাম, এই যে ফার্স্ট রিয়েক্ট প্রজেক্ট এটা চলে আসছে। এরপরে এন্টার দিলাম, এই যে দেখো এখন আমি ফার্স্ট রিয়েক্ট প্রজেক্টের ভিতরে, মানে আমি এখানে চলে আসছি। এখন এখানে আমি লিখবো npm ইনস্টল। এখন ইনস্টলও লিখলে হয় অথবা আই লিখলেও হয়, মানে ইনস্টল এবং আই একই জিনিস। তুমি যদি আই লিখো তাইলেও কাজ করবে, ইনস্টল লিখলেও কাজ করবে। আমি npm আই লিখলাম, লিখে এন্টার দিলাম। একটু সময় নেবে, অনেক জিনিস সে ইন্টারনেট থেকে ইনস্টল করবে এই প্রজেক্টের জন্য। এখানে আরেকটা বিষয় জেনে রাখা দরকার, আমাদের রিয়েক্টে কাজ করতে গেলে আমাদের ইন্টারনেট লাগবে মাস্ট, ঠিক আছে। এতদিন পর্যন্ত আমরা যা যা কাজ করছি আমাদের ইন্টারনেটের প্রয়োজন ছিল না, কিন্তু এখন থেকে আমাদের ইন্টারনেট লাগবে, নেটওয়ার্ক লাগবে। আর না হয় দেখবা যে অনেক সময় তুমি যেই কাঙ্ক্ষিত আউটপুট পাওয়ার কথা সেটা পাচ্ছ না, ঠিক আছে। নেটওয়ার্কটা থাকা লাগবে। সো আমরা npm ইনস্টল হোক, তার ভিতরে আমরা একটু এখানে কি কি আছে এটা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট অফ অল প্রজেক্টের ভিতরে এইটা হচ্ছে তোমার রুট, এই হচ্ছে রুট, এই সব কিছু হচ্ছে রুট। এটা বাইরে কেন গেল? ও না, ঠিকই আছে, ভিতরেই আছে।
এটা হচ্ছে বাইরে। সো এখানে প্রথমে এই ফোল্ডারটা হচ্ছে গিট ইগনোর। ধরো আমি গিটহাবে নর্মালি আমরা যখন নোড মডিউলস নামে একটা ফোল্ডার, এটার ভিতরে সব কিছু ইনস্টল করা হয়েছে। এই যে আমরা যা npm ইনস্টল দেওয়ার পরে এই ফোল্ডারটা আসছে, এটা আগে ছিল না। এখন এটা অনেক বড় একটা ফোল্ডার, এই যে দেখো অনেক অনেক বড় একটা ফোল্ডার। সো এইটা আমরা কি করি, এটা npm ইনস্টল দিলে অটোমেটিক তৈরি হয়ে যায়। এই যে নোড মডিউল যে ফোল্ডার, এইটা npm ইনস্টল দিলে অটোমেটিক এই ফোল্ডারে যে যে প্যাকেজ বা যে যে জিনিসগুলো আমরা ইনস্টল করছি সেগুলো অটোমেটিক এখানে ইনস্টল হয়ে যায়। এই জন্য এটা আমরা কি করি, যখন গিটহাবে কোড পুশ করি তখন এই ফোল্ডারটাকে আমরা পুশ করি না, ঠিক আছে? এটাকে আমরা গিটহাবে পাঠাই না, কারণ যদি এই ফোল্ডারটা গিটহাবে পাঠানো লাগে অনেক সময় নিয়ে নেয়, অনেক বড় একটা ফাইল বা ফোল্ডার। এই জন্য এটাকে আমরা গিটহাবে পুশ করি না। আমরা এই যে লেখাগুলো আছে এই ফাইলগুলো বা ফোল্ডারগুলো গিটহাবে পুশ করি। কেউ যখন এইগুলাকে ক্লোন করে বা তার কম্পিউটারে নিয়ে যায়, তখন নিয়ে npm ইনস্টল দিলেই এই ফোল্ডারটা অটোমেটিক তৈরি হয়ে যায়। বুঝতে পারছো? এই জন্য এই ফাইলটা আমরা তৈরি করি না। এখন এই যে ফোল্ডারটা, এটাকে গিটহাবে যদি আমরা পুশ না করতে চাই, তাইলে তো বলা লাগবে যে গিটহাবকে যে তুমি এইটাকে পুশ কইরো না, বলা লাগবে না? আমি বললাম রিয়াদ আজকে একদিন তুমি খাবা না। এখন আমি যদি না বলি তাইলে কি সে খাওয়া বাদ দিবে? না স্যার। তার মানে আমি তাকে বলা লাগবে যে রিয়াদ তুমি এইদিকে যাইও না, এটা খাইও না, আমি বলা লাগবে, তাই না? এটা বলি কোন জায়গায় আমরা, এই যে গিট ইগনোর, এটার নামের এক্সটেনশনটা দেখো। নামের এক্সটেনশন আমি যদি একটু বড় করি, এই যে দেখো প্রথমে ডট লেখা, প্রথমে কি ডট লিখে ডট, এরপরে ডট, এরপরে হচ্ছে গিট IGNORE, ইগনোর। মানে গিটহাব কি ইগনোর করবে, গিটহাবে যখন পুশ হবে তখন কি ইগনোর হবে। এই যে এখানে লেখা আছে দেখো কি কি ইগনোর হবে, এই ফোল্ডারগুলো সে ইগনোর করবে। যেমন এখানে আমাদের নোড মডিউলস লেখা আছে, এই যে দেখো, দেখছো? জি স্যার। এই জন্য নোড মডিউল, বাকি সবগুলাই দেখো ইউ 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 এইগুলা লেখা আছে, এই যে ইউ 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 লেখা আছে, কিন্তু নোড মডিউলসে কিছু আছে স্যার। মানে নোড মডিউলটা এখানে পুশ হয় না। কিন্তু আমি যদি এখান থেকে এটাকে সরাই দিই, এই যে দেখবা এখন এখন চলে আসবে, দেখবা এই যে দেখছো, দেখছো এখানে একটা চিহ্ন আসছে। কিন্তু আমি যখন আবার এটা দিব এখানে, দেখবা যে এটা চলে গেছে, এই যে দেখছো? তো বুঝতে পারছো বিষয়টা? গিট ইগনোর ফাইলের ভিতরে যখন তুমি ফাইলের নামটা দিবা বা যেই ফোল্ডারের নামটা দিবা, ওই ফোল্ডারটার গিটহাবে পুশ হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে প্যাকেজ লগ জেসন আর প্যাকেজ জেসন, আচ্ছা এইটা কোনটা, এটা কোন জায়গায় আছে? এটাকে, এটার দরকার নেই আমাদের, আমাদের এটার দরকার নেই, বা থাকলে থাকুক, মানে সম্ভবত এটা বাইরের। ও না, এটা আমাদের দরকার নেই, আমাদের এইটার দরকার। আচ্ছা, ওইটা ওই বাইরে আমরা npm ইনস্টল দিছিলাম, ওই সময় হয়ে গেছে। ওকে, এখন এইটা কি ভাইট config.js, এটাও যে আমরা ভাইট মানে ইনস্টল করছিলাম, ভাইট ইনস্টল করছিলাম, তখন ভাইটের কিছু নির্দিষ্ট জিনিসপাতি, ভাইটের যে আমরা রিয়েক্ট ইনস্টল করছি, তো ভাইট যে আমাদেরকে রিয়েক্ট ইউজ করার একটা সুযোগ দিতেছে, এটা তার একটা কনফিগারেশন। ভাইট জেএস দিয়ে সে তার বিভিন্ন কনফিগারেশন দিয়ে আমাদেরকে রিয়েক্ট ইউজ করতে দিতেছে। আর এটা হচ্ছে রেডমি এমডি। যদি তুমি কোনো জিনিস তোমার প্রজেক্টে করতে চাও, আমরা যেমন এইখানে রেডমি লিখছি, কিন্তু আমরা নর্মালি এরকম ফোল্ডারের ভিতরে না লিখে এই সবগুলো রুটে করি। তো রুটে কিভাবে করতে হয়, আসলে ফোল্ডারটা আমরা ডিলিট দিই। এই যে এখন শুধুমাত্র এটা আছে। সো আমরা এটাকে একটু নামটাকে চেঞ্জ করে দিতে পারি। এরকম থাকলো কেন? এখন আমরা আবার সেম কাজটা আবার করব। এই যে আমরা কি করলাম, npm create void @latest, এটা করলাম। তো করার পরে কি বলছে আমাদের কাছে? স্যার 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 এক মিনিট। হ্যাঁ, স্যার আপনি করতেছেন, সাথে সাথে আমরাও করি, তাহলে স্যার একবারে ক্লিয়ার হয়ে যায়। তোমরা তো করবা, আমি আবার জিনিসটা এখানে করে ফেলি, তাইলে বুঝবা। এখন আচ্ছা আমি যে ফোল্ডার আছে আমার, ওই ফোল্ডারের সেম জায়গায় করব। এখন আর আরেকটা ফোল্ডার চাচ্ছি না। একটু আগে কিন্তু আমরা যখন এখানে ফোল্ডারের নাম দিছিলাম, তখন একটা ফোল্ডার ওই নামে হয়েছিল, এখানে হওয়ার পরে ওইটার ভিতরে গিয়ে ইনস্টল হয়েছে। তো আমি যখন চাচ্ছি যে না, যেই জায়গায় আছে ওই জায়গায় হবে, তখন আমি বলবো ডট স্ল্যাশ,
ডট স্ল্যাশ মানে যেই জায়গায় আছে ওই জায়গায় দিয়ে এন্টার দিলাম। তারপরে বলতেছে যে আগের কিছু জিনিস এখানে আছে। তো আমি কি বললাম যে এখানে ইগনোর করো আগের যা আছে তা এবং কন্টিনিউ করো। প্যাকেজ নাম আমার যেটা প্যাকেজ নাম যেটা আছে আমরা ট্যাব বাট ট্যাব দিলে হবে না, ট্যাব দিতে আচ্ছা দেখি 36 নামে প্যাকেজ নাম দিলাম। এরপরে রিয়েক্ট রাউটার কম্পাইলার ESLint নো। এই যে দেখো এখন আর কিন্তু ফোল্ডার হয় নাই, এখন আগের জায়গায় আসছে সব, ঠিক আছে। এখন আরেকটা বিষয় দেখো, আগে একটা রিডমি ফাইল তৈরি হয়েছিল কিন্তু এখন আর রিডমি ফাইল তৈরি হয় নাই, অলরেডি আমাদের এখানে ছিল এই জন্য আর হয় নাই। এখন কি বলতেছে যে npm ইনস্টল করো, npm রান ডেপ দাও। আমি npm ইনস্টল করে নিই। আচ্ছা এইখানে যদি তুমি কি করো ওই নো দিয়ে ইয়েস দাও, এই যে এখানে এই যে স্টেপে আমরা নো দিছিলাম ওইটা যদি আমরা ইয়েস দিতাম তাইলে অটোমেটিক এই স্টেপগুলো সে করে ফেলতো, মানে ইনস্টলও করে নিত, রান ডেভও করে নিত। কিন্তু আমরা যেহেতু এখন শিখতেছি আমরা এটা নো দিব এবং নিজেরাই এটা করব, ঠিক আছে। ওকে, এই ফাঁকে তোমরা নিজেরা প্র্যাকটিস করে ফেলো, এটা হইতে 1-2 মিনিট সময় নিতে পারে। আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে রান করব। এটাকে এই প্রজেক্টটাকে তৈরি হইলো, এখন এটাকে রান করব। এই যে এতটুকু লিখবো এখন আমরা, বা এখানে আমাদের গিটহাবেও আছে লেখা, এই যে এখানে যখন তুমি কি করবা তৈরি করে ফেলবা, কই 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 এই যে যখন ইনস্টল করে ফেলবা তখন এরপরে স্টেপ হচ্ছে npm রান ডেপ দেয়া। এটাকে আমরা এখান থেকে কপি করে নিব, এখানে যাবো গিয়ে পেস্ট করে দেব, তো এটা রান হবে। স্যার একটা কথা স্যার, হ্যাঁ বলো। প্রথমে কি লিখছিলেন? npm ক্রিয়েট বাইট এট দ্য রেট লেটেস্ট। আচ্ছা এখন এটা খেয়াল করো, এখন এই যে দেখো রান হওয়ার পরে এখানে এটাকে আর আমরা ক্লোজ করব না, এখানে আর কোনো ক্লিক কিচ্ছু দিব না। এখন আমরা এই যে এই লিঙ্কটা আসছে না, এটাকে এখান থেকে আমরা কপি করে নিব, এটাকে এইভাবে সিলেক্ট করব, তারপরে Ctrl+C দিব, আমরা আমাদের ব্রাউজারে যাব, গিয়ে এখানে এটাকে পেস্ট করব, এন্টার দিব। তাহলে দেখবা এই যে এইরকম একটা পেজ আসবে তোমার সামনে লোকাল হোস্টের, মানে এইটা আসার মানে হচ্ছে তোমার প্রজেক্টটা রান হয়েছে সুন্দর করে। এবং এখানে একটা বাটন আছে, বাটনে ক্লিক করলে এটা ওই যে তারপর চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো আমরা মোটামুটি আমাদের ফার্স্ট রিয়েক্ট প্রজেক্ট রান করে ফেলছি অলরেডি, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট রিয়েক্ট প্রজেক্ট। এখন এই প্রজেক্টের একটা বিষয় আমরা একটু দেখি এখানে কি কি আছে। ফার্স্ট অফ অল এটা তো দেখলাম যে আমাদের যে প্রজেক্টে আমরা বাইট প্রজেক্টে যে আমরা বিভিন্ন জিনিস ইউজ করব ওইটার একটা কনফিগারেশন আমাদের এখানে থাকবে। এরপরে আমাদের রিডমি ফাইলের কি জিনিসগুলো এখানে থাকতে পারে। আচ্ছা রিডমি ফাইলটা মডিফাইড হয়ে গেছে কিন্তু আমাদের আগের জিনিসটা দরকার, আমরা আগের ডিসকার্ড চেঞ্জটা করে ফেলি, ডিসকার্ড চেঞ্জ আগের জিনিসটা থাকবে। ওকে, প্যাকেজ.json এ কি আছে, এই প্রজেক্টের বিভিন্ন প্যাকেজ, যেমন এই প্রজেক্টে আমরা রিয়েক্ট ইউজ করতেছি, রিয়েক্টের কোন ভার্সন 19.2.8 এই ভার্সনটা আমরা রিয়েক্টের ইউজ করতেছি। রিয়েক্ট ডম নামে একটা প্যাকেজ ইউজ করতেছি, এটারও 19.2.8 এটা প্রজেক্ট মানে এটা ইউজ করতেছি। আরেকটা আছে মানে আর ডেভেলপার এক্সপিরিয়েন্সের জন্য আমরা বেবেল কোর নামক একটা প্যাকেজ, এটার এই ভার্সনটা ইউজ করতেছি। ESLint JS নামে একটা প্যাকেজ, ওইটার এই ভার্সনটা ইউজ করতেছি। অর্থাৎ আমি আমার প্রজেক্টে কি কি জিনিস ইউজ করতেছি বা প্রজেক্টের একটা কনফিগারেশন, এই কনফিগারেশনটা এখানে আছে। এই প্রজেক্টের নামটা কি, এই যে ডেস36 আমরা কিন্তু শুরুর দিকে তৈরি করছিলাম। এটা কি প্রাইভেট প্রজেক্ট? হ্যাঁ। এটার ভার্সন কত? এটা 0 নম্বর ভার্সন। এরপরে এটা টাইপ কি? মডিউল। এখন টাইপ মডিউল এবং কমন জেএস নামে দুই ধরনের টাইপ হয়, এটা পরবর্তীতে আমরা শিখবো, এটা যখন আমরা নোড জেএসে যাব তখন শিখবো। স্ক্রিপ্ট কি? স্ক্রিপ্ট মানে হচ্ছে এই যে এখানে আমরা যখন npm রান ডেভ দিছি, দেখো npm রান ডেভ দিছি না, মানে এইটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। এই যে আমরা রান করলাম এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। এখন এটার মানে কি? npm রান তো রান, কিন্তু ডেভ লেখার মানে কি? এই যে npm রান করো ডেভ, ডেভ মানে হচ্ছে বাইটকে আমরা রান করছি। তো বাইট যখন রান হয়েছে তখন এর ভিতরে বাইটের ভিতরে যা যা আছে সেটা রান হয়েছে। এখন বাইট ভিতরে কি আছে? রিয়েক্ট আছে, এই যে রিয়েক্টের প্রজেক্টটা রান হয়েছে, বুঝতে পারছো? এখন আমরা যখন এই প্রজেক্টটা ডিপ্লয় করব তখন আমরা আবার
npm run build দিব, build। তো বিল্ড দিলে কি হবে, বাইকটা বিল্ড হবে, তখন এখানে একটা ডিস্ট নামে ফোল্ডার তৈরি হয়। এটা আপাতত দেখার দরকার নেই, আমরা যখন প্রজেক্ট করব তখন দেখব। ডিস্ট নামে ফোল্ডার তৈরি হইলে ওই ফোল্ডারটাকে আমরা বিভিন্ন জায়গায় ডিপ্লয় করি। আচ্ছা, ওই বিষয়ে দেখার দরকার নেই আপাতত। প্রিভিউ টিভিউ নামে আর বিষয় আছে। আরেকটা আছে প্যাকেজ লক জেসন। এখানে ধরো এগুলার জাস্ট প্যাকেজগুলো আছে, কিন্তু প্যাকেজ লক জেসনে এটার একটা ধরো নোড মডিউলসের কোন জায়গায় কি আছে, এই যে নোড মডিউলসে এই যে প্যাকেজগুলো, এই যে রিয়েক্ট ডম, বেবেল, ইএসলিন্ট, এই প্যাকেজ সব কিছু তোমার এই নোড মডিউলে ইনস্টল হয়ে গেছে। এই যে দেখো নোড মডিউলে বেবেল, ইএসলিন্ট কমিউনিটি, টাইপস, হোয়াইট জেজ, এরপরে রিয়েক্ট সব, মানে সব কিছু এখানে ইনস্টল হয়েছে। মানে এই প্যাকেজগুলোর যা যা কোড আছে সব এখানে আছে। এখন এই যে ফোল্ডারে আছে, এইটা তো এই প্রজেক্ট জানে না, জানবে কিভাবে? এই যে প্যাকেজ লকের সাহায্যে। প্যাকেজ লকে এই যে বেবেল নোড মডিউলসের বেবেল কোড নামক একটা কি আছে, এই জায়গায় আছে তোমার সব কিছু, এটার কনভার্সন এখানে আছে, এটা দিয়ে বিভিন্ন জিনিস মানে আছে। তো এই দুইটা প্রজেক্ট, এই দুইটা জিনিস আমাদের নর্মালি হাত দেওয়া লাগে না। প্যাকেজ লক জেসন, প্যাকেজ ডট জেসন, এইগুলো অটোমেটিক তৈরি হয়। আর নোড মডিউল, এই তিনটা ফোল্ডার আমাদের কখনো হাত দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এসটিএমএল। এখন ইন্ডেক্স ডট এসটিএমএল এ মাত্র এতটুকু লেখা, কিন্তু তোমরা দেখতেছো এখানে কত জিনিস আসছে, তাই না? সো এখানে কেমনে কি হইলো, এই যে এখানে দেখো একটা আইডি নামে রুট আছে, মানে রুট নামে একটা আইডি আছে। তো জাভাস্ক্রিপ্ট রিয়েক্টে কি হয়, ফুল ওয়েবসাইট, এই যে ফুল ওয়েবসাইটটা তুমি তৈরি করছো, এটা সব এই যে একটা তোমার কি আইডি, এই আইডির ভিতরে গিয়ে এখানে আমরা যেরকম ইনার অ্যাপেন্ড চেঞ্জ করি না, অ্যাপেন্ড চাইল্ড করলে এটার ভিতরে হয় না, ওই রকমভাবে এই রুটের ভিতরেই সব কিছু এসে জমা হয়। এই জন্য রিয়েক্টে কি হয় না, ধরো পেজ লোড হয় না। নর্মালি আমরা যখন এক পেজ থেকে আরেক পেজে যাই দেখবা যে পেজ লোড হয়, কিন্তু রিয়েক্টে পেজ লোড হয় না। এটাকে বলে এসপিএ, আমরা এসপিএ নিয়ে একটু পরে দেখব। তো সব কিছু আমাদের এই যে রুট নামক যে আইডি, এইটাই থাকে, এটাই হচ্ছে মেইন কালপ্রিট আর কি এখানে। তারপরে ইএসলিন্ট ধরো কিলো, আচ্ছা ইএসলিন্ট একটা প্লাগইন। আসলে ইএসলিন্টার কাজটা কি দেখি একটু। এটা তোমার কি করে ফাইন্ড প্রবলেম, মানে প্রবলেম যদি থাকে তোমার কোডে কোনো জায়গায়, তাহলে এটার তোমার এরর মেসেজ টেসেজ এগুলো দেখায় আর কি ইএসলিন্ট দিয়ে। আর গিট ইগনোর নামে তো আমরা জানি, আমাদের সব কাজ আমরা করি বেশিরভাগ এসআরসি নামক ফোল্ডারের ভিতরে। এই যে এসআরসি নামক একটা ফোল্ডার, এইটার ভিতরেই আমরা সব কাজ করি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমার এখানে ফোল্ডারের আইকনগুলো এবং ফাইলের আইকনগুলো খুব সুন্দর করে দেখাচ্ছে, কিন্তু তোমার এখানে নাও দেখাইতে পারে। কারণ হচ্ছে আমার এখানে একটা এক্সটেনশন আছে, আমি এটা ইনস্টল করে রাখছি। এক্সটেনশনের নাম হচ্ছে আমি একটু যদি দেখি এক্সটেনশনের নামটা কি, ম্যাটেরিয়াল আইকন থিম। ম্যাটেরিয়াল আইকন থিম এই যে এক্সটেনশন, এটা ইনস্টল করা থাকার কারণে আমার ফাইলের মানে এক এক ফোল্ডার বা ফাইলের আইকনগুলোর কালারটা সুন্দর, কিন্তু তোমার এখানে নাও থাকতে পারে, এটা তোমরা ইনস্টল করে নিবা। আরেকটা এক্সটেনশন আছে রিয়েক্টের একটা এক্সটেনশন, ওইটাও তোমরা আজকে ইনস্টল করে নিবা। এটা হচ্ছে এই যে ES7 প্লাস রিয়েক্ট রিডাক্স রিয়েক্ট নেটিভ, তারপরে স্নিপেড, এই যে স্নিপেড, এই এক্সটেনশনটা তোমরা ইনস্টল করে নিবা। এই যে DSZ নাজদার এই কোম্পানির আর কি, এই পাবলিশারের, এটা 85টা রিভিউ আছে, অনেক মানুষ এটা ইনস্টল করছে আর কি। এইটা ইনস্টল করে নিবে, এতে আমাদের অনেক সুবিধা হবে। সো আরেকটা আছে টেইলউইন্ড ইন্টেলিজেন্স, এটা মেবি তোমাদের ইনস্টল করাও মনে হয় আছে। এই যে এটা টেইলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স, এনপিএম ইন্টেলিজেন্স, এটা ইনস্টল করে নিতে পারো। এতে তোমার অনেক সময় এখানে ইম্পোর্ট করার সময় কাজে লাগে আর কি। আচ্ছা, এটা অপশনাল বিষয়। অন এসআরসি নামক ফোল্ডারের ভিতরে কি কি আছে সেটা দেখো। আচ্ছা, আমাদের ক্লাস টাইম কতক্ষণ আছে? মানে আমাদের রিয়েক্টের যাই আছে সব হচ্ছে এই রুটের ভিতরেই আসে, আর আমরা যা যা কোড করব সব হচ্ছে এই সোর্স নামক ফোল্ডারের ভিতরেই করব। এখানে আমরা তেমন কিছুই করব না, সব হচ্ছে আমাদের এই রুটের এই সোর্সের ভিতরে, এইখানে আমরা বিভিন্ন জিনিস করব। তো এখানে দেখো এই HTML পেজের সাথে সবচেয়ে কানেক্টেড কোনটা দেখো, সোর্স নামক ফোল্ডারের ভিতরে main.jsx নামে একটা ফোল্ডার আছে, এই ফাইল আছে। এই ফাইলটা আমার এই
কিসের সাথে লিঙ্ক করা, তাইলে এটা দেখি আগে। এটা এই যে এই ফাইলটার নাম। সো এইটাই কি আছে দেখো, এটাই হচ্ছে আমাদের রিয়েক্টের রুট ফাইল। রিয়েক্টের ভিতরে রুট, এই তোমরা একটু সাইলেন্ট করো, মিউট করো। এটা হচ্ছে রিয়েক্টের ভিতরের রুট ফাইল বলা যায়, বা প্রথম ফাইল বলা যায়, মেইন ফাইল যেটা, এটাকে বলা যায়। তো মেইন ফাইল এখানে এই যে দেখো, ডকুমেন্ট থেকে গেট এলিমেন্ট বাই আইডি করতেছে কাকে, রুট কে। তো আমরা এটার সাথে কিন্তু আমরা পরিচিত না হুমায়ুন? জি স্যার। এই সাইলেন্ট করো, এই রিয়াদ সাইলেন্ট করো। ওকে, সো এটার মানে হচ্ছে আমরা একটা এলিমেন্টকে ধরতেছি, তারপরে ডট রেন্ডার করতেছি। এই যে এটা দিয়ে ক্রিয়েট রুট করতেছি, একটা ক্রিয়েট রুট নামে একটা ফাংশন আছে রিয়েক্টে। এটা কিসে, রিয়েক্ট ডম, ওই যে একটা প্রজেক্ট আমরা প্যাকেজ আমরা এখানে ইউজ করছিলাম, ইনস্টল করছিলাম এটাই। সো এইটায় আমাদের কই গেল, এই যে ক্রিয়েট রুট নামক একটা জিনিস আমরা এখানে ইম্পোর্ট করছি কার থেকে, রিয়েক্ট ডম ক্লায়েন্ট থেকে। এর ভিতরে আমরা আমাদের যে আইডিটা সেটা পাস করছি, তার ভিতরে এক ডট রেন্ডার, এবং আমি স্ট্রিক্ট মুডে ওপেন করছি। স্ট্রিক্ট মুড কি এটা বুঝবা একটু পরে। নর্মালি যখন ধরো আমরা এখানে কনসোল লক করতে পারি এখানে, তো আমরা এখানে গেলে দেখবা যে কনসোল লগ আসছে। এই যে হ্যালো আসছে। কিন্তু যদি স্ট্রিক্ট মুড না থাকে তাইলে একটা প্রবলেম দেখা দেয় কি, যে এখানে হচ্ছে যদিও, আবার রান করি, মানে অনেক সময় দেখা যায় যে সেম কাজ দুইবার হয় রিয়েক্টে, সেম কাজ দেখবা যে হ্যালো হ্যালো আসছে, দুইবার আসছে। সো এরকম অনেক সমস্যা দেখা দেয়। সো এই জন্য আমরা কি করি, স্ট্রিক্ট, মানে এটাকে স্ট্রিক্ট মুড করি। রিয়েক্টের স্ট্রিক্ট মুড নামে একটা এটাকে কম্পোনেন্ট বলে, আমরা দেখবো কম্পোনেন্ট কি জিনিস। তো স্ট্রিক্ট মুড নামে একটা কম্পোনেন্ট আছে, এটা দিয়ে আমরা আমাদের যে অ্যাপসটা সেটাকে র্যাপ করে ফেলি। আমাদের রিয়েক্টের যে অ্যাপস সেটাকে আমরা র্যাপ করে দেই, বাইরে র্যাপ করে দিই। এতে কি হয়, যে এটা একবারই কল হয়, মানে যে কোনো একটা জিনিস একবারই কল হয়। আচ্ছা, এতটুকু বোঝার পরে আসো আমরা আমাদের ডকুমেন্টেশনে যাই, এখন বুঝি আসলে কিছু জিনিস। ফার্স্ট অফ অল জেএসএক্স কি, জেএসএক্স এই যে দেখো এখানে ফাইলের লাস্টে কি দেয়া, স্যার আমি এটা এখনো প্রশ্ন করতে গেলাম না, স্যার জিএসএক্স জেএসএক্স দেয়া। তো জেএসএক্স মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। সো আমরা যখন রিয়েক্টে কাজ করব, আমরা আমাদের ফোল্ডারে যে যে কম্পোনেন্টগুলো তৈরি করব সেইগুলা সবসময় আমরা বড় হাতের নাম হোক সমস্যা নেই, ছোট হাতের হইলেও লাস্টে ডট জেএসএক্স থাকবে, ঠিক আছে? ডট জেএসএক্স মানে এখন আর জাভাস্ক্রিপ্টের দিন শেষ, জেএসএক্স এর বাংলাদেশ, এরকম আর কি। সো আমরা জেএসএক্স লিখবো, এবং জেএসএক্স লেখার কারণ হচ্ছে, তাহলে তো স্যার জিএসএক্স তো বুঝালে কি স্যার জাভা আছে, তাহলে আমরা এখানে রিয়েক্টের কি কাজ করব? বুঝাইতেছি যে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। এখন এক্সএমএল কি, তোমরা মেবি হুমায়ুন জানো, এক্সএমএল হচ্ছে এইচটিএমএল এর একটা গলি ভাই, একটা ধরো চাচাতো ভাইয়ের মতো, জানো না? জি স্যার। স্যার এক্সেল শিটে সব থাকে স্যার। এক্সেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইচটিএমএল নরমালি আমরা ওয়েবে ইউজ করি, এক্সএমএল অ্যাপস ডেভেলপমেন্টে এক্সএমএল ইউজ হয়। তো এরকম জাভাস্ক্রিপ্টের সাথে যখন আমরা এক্সএমএল ইউজ করি, তখন এইটা রেন্ডার করাটা সহজ হয়। এইচটিএমএল কে রেন্ডার করার চাইতে এক্সএমএল রেন্ডার করা সহজ, এই জন্য রিয়েক্ট এক্সএমএল ইউজ করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এক্সএমএলটা দেখতে এইচটিএমএল এর মতোই, কিন্তু এটা একটা জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, মানে জাভাস্ক্রিপ্ট এক্সএমএলটা জাভাস্ক্রিপ্টের একটা সিনট্যাক্স এক্সটেনশন, মানে এটা একটা এক্সটেনশন, ওই যে ডট জেএসএক্স একটা এক্সটেনশন, সিনট্যাকটিক্যাল এক্সটেনশন, যা দেখতে এইচটিএমএল এর মতো হলেও কিন্তু এটা কি একটা জাভাস্ক্রিপ্ট। যেটা এই যে এখানে আমাদের বেবেল আছে না, বেবেল, এই যে বেবেল, আমরা যখন এখানে কিছু একটা লিখি, এই যে এখানে যা লিখি ধরো এখানে যে দেখবা যে এইচটিএমএল লেখা আছে, এই যে এইচটিএমএল, কিন্তু এটা আসলে এইচটিএমএল না, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, কিন্তু আমরা দেখতেছি যে এটা এইচটিএমএল। মানে আমাদের সামনে ম্যাজিক হচ্ছে, ম্যাজিক, আমরা দেখতেছি এটা এইচটিএমএল, কিন্তু আসলে এটা এইচটিএমএল না, এটা হচ্ছে এক্সএমএল বা জেএসএক্স। এখন এই জেএসএক্সটাকে এইচটিএমএল এ কনভার্ট করা হয়, কে কনভার্ট করে, এখানে বেবেলটা এটা করে, বেবেল কনভার্ট করে, ঠিক আছে? জি স্যার। তো এই কনভার্সনের মাধ্যমে আমরা ফাইনালি কি পাই, এই যে একটা এইচটিএমএল পাই, কিন্তু আসলে আমরা লিখতেছি কি,
এক্সএমএল লিখতেছি বা জাভাস্ক্রিপ্ট এক্সএমএল জেএসএক্স লিখতেছি। সো এই যে ব্রাউজারে কি হয় না, জেএসএক্স চালানো যায় না। তাহলে যখন আমরা রিয়েক্টে জেএসএক্স করি, তাহলে প্রথমে সেটা জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়, তারপর ব্রাউজারে সেটা এক্সিকিউট হয়। ব্রাউজার যেহেতু আবার জাভাস্ক্রিপ্ট চিনে, তো সেই হিসেবে জেএসএক্স থেকে যখন আমরা জাভাস্ক্রিপ্টে রূপান্তর করি, তখন সেটা ব্রাউজারে এক্সিকিউট করা যায়। আসলে আমরা জেএসএক্স টু জাভাস্ক্রিপ্ট জেএস টু জেএসএক্স না, জেএসএক্স টু জেএস দিতেছি। এই যে বেবেল, এই যে ধরো আমি কিছু একটা লিখলাম, এই যে যখন আমরা এইটা লিখি, আসলে অ্যাকচুয়ালি এইটা লেখার মানে হচ্ছে আমরা এইটা লিখতেছি, বুঝতেছো? মানে আমরা তো এখন এইটা তো আর ডিরেক্ট ভাবে আমরা লিখি না, এটা ব্যাকএন্ডে হয়। বুঝতে পারছো বিষয়টা? মানে ব্যাকএন্ডে এই সকালে আমি জিনিস, এইটার কথাই বলতেছিলাম স্যার, মানে লেভেলের কথাই। ব্যাকএন্ডে এই জিনিসটা হচ্ছে, কিন্তু আমরা লিখতেছি এইটা। এই যে যখন আমরা HTML এ এইটা লিখি, যে দেখবা যে এইটা এই যে এটা এই যে এই লেখাটা আছে, কিন্তু আসলে কি এইরকম কিছু একটা হচ্ছে ব্যাকএন্ডে। বুঝতে পারছো? আচ্ছা, এখন তো নর্মালি আমরা জাভাস্ক্রিপ্টে কীরকম লিখি, এই যে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এইভাবে লিখি, এর ভিতরে আমরা HTML নাল বা ধরো মানে ট্যাগ দেই, ট্যাগের ভিতরে কী পাস করবো সেটা দিই। কিন্তু যখন জেএসএক্সে লিখি তখন আমরা ডিরেক্ট এইভাবে লিখে ফেলি, কোনো প্রবলেম হয় না, একই জিনিস আউটপুট আসে। বুঝতেছো? এখন আমরা এইরকম এই যে এইরকম না করে কেন এরকম করলাম, আসলে জেএসএক্সটার লাভ কি? তো জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML তৈরি করাটা কঠিন, একটু আগে বলছিলাম যে তৈরি করাটা কঠিন, কিন্তু জেএসএক্স পড়তে এবং লিখতে সহজ হয়। আচ্ছা দেখো তো, এই লেখাটা কি দেখতে সহজ, মানে সুন্দর, নাকি এটা সুন্দর? এই দেখতে সুন্দর জিএসএক্স কোনটা? স্যার, জেএসএক্স সুন্দর না? রিসেপ্টার। জি স্যার। এবং একইভাবে পড়তে এবং লিখতে সুন্দর জেএসএক্স। আর তবে আরেকটা বিষয় আছে, কিছু জিনিস পার্থক্য আছে। যেমন আমরা HTML এ এখানে আমরা কি লিখি, যেমন এখানে যদি একটা ক্লাস লিখতে চাই আমরা ক্লাস লিখি, ঠিক না? বা ধরো এখানে ধরো আমরা একটা লেভেল নিব, লেভেলের এখানে ফর লিখি, ফর। কিন্তু যখন তুমি HTML এ তো আমরা ক্লাস লিখলাম, ফর লিখলাম, এরপরে দেখো এখানে ধরো ওই যে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু মেথড আছে, অন ক্লিক, এইভাবে লিখি। কিন্তু তুমি যখন জেএসএক্স ইউজ করবা তখন আর এইভাবে লিখবা না, ক্লাস না লিখে তখন তুমি লিখবা ক্লাস নেম। অর্থাৎ ক্লাস এবং ক্লাস নেম সেম জিনিস, তবে ক্লাস লেখা যাবে না, কারণ জাভাস্ক্রিপ্টে ক্লাস নামে একটা জিনিস আছে। আমি তোমাদেরকে ক্লাস দেখাই নাই, কারণ ক্লাস আমাদের কাজে প্রয়োজন হবে না যদিও, কিন্তু তোমরা একটু ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, তোমরা W3 স্কুলের এখানে জেএসএ যাবা, স্টুডেন্ট স্যার। জেএসএ যাবা, যাওয়ার পরে এখানে ক্লাস বা অবজেক্ট ওরিয়েন্টেড এইটা যেতে পারো। এখানে ক্লাস দিয়ে দেখি, এই যে ক্লাস, এই যে ক্লাসের এই পার্টটা তোমরা মানে অ্যাডভান্সের পরে এই যে এতটুকু একটু প্র্যাকটিস করে নিবা নিজে নিজে। এতটুকু মানে যদিও আমাদের এখন প্রয়োজন হবে না, কিন্তু তাও জানা থাকা দরকার, ভবিষ্যতে কাজে লাগবে। তো ক্লাস এটা অলরেডি জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড, এই জন্য আমরা যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টই লিখতেছি, জেএস এর ভিতরে তো জেএসএক্স এর ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখি, এই জন্য আমরা ক্লাস লিখতে পারবো না। ক্লাস না লিখে কি লিখবো? ক্লাস নেম লিখবো। ফর না লিখে কি লিখবো? HTML ফর লিখবো, কারণ ফর একটা লুপের নাম। HTML ফর আবার ঠিক আছে। অন ক্লিক লিখবো না, লিখবো আমরা অন, সিটা বড় হাতের, ক্লিক। ট্যাব ইন্ডেক্স লিখবো না, লিখবো ট্যাব বড় হাতের IND, মানে INDX। এরকম আরও কিছু জিনিস আছে, আমরা দেখবো পরে। এখন জেএসএক্স এর কিছু রুলস আছে। এই যে জেএসএক্স সবসময় একটা এলিমেন্ট রিটার্ন করতে পারে। এই যে এখানে দেখবা অ্যাপসের ভিতরে আমি যদি এখানে ধরো ধরো এখানে তো একটাই রিটার্ন হচ্ছে, যদিও এটা ফাঁকা একটা স্ট্রিং রিটার্ন, মানে এটাকে ফ্র্যাগমেন্ট বলে, ফ্র্যাগমেন্ট রিটার্ন হচ্ছে। আমি যদি এটাকে ধরো একটু ছোট করি, বা ধরো আমার এটার সেশনটা দরকার নেই, আমি এটাকে দিলাম
এটাকে দিলাম h1 আর এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা এটাকে আমার দরকার নেই, এগুলাকে আমাদের দরকার নাই। সো দেখবা যে এখানে হ্যালো ওয়ার্ল্ড আসছে, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এটার নিচে আবার আরেকটা h2 দিব, দিয়ে লিখবো হ্যালো বাংলাদেশ, তাহলে দেখবা যে এরর আসছে, এই যে এরর, তার মানে এখানে কাজ করতেছে না। এখানে একটা জিনিস এররেই আনসার আছে, এই যে দেখো JSX element must be wrapped in an enclosing tag. Did you want a JSX fragment? এই যে এইভাবে হচ্ছে ফ্র্যাগমেন্ট, মানে বলতেছে তুমি একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এখন কম্পোনেন্ট কি পরে বুঝবো আমরা, যখন তুমি রিটার্ন করবা, রিটার্নে তুমি একটা জিনিসই রিটার্ন করতে পারবা, দুইটা পারবা না। এই যে এখানে আমরা এই একটা ট্যাগ, এই একটা ট্যাগ, দুইটা ট্যাগ রিটার্ন করতেছি, দুইটা ট্যাগ রিটার্ন করা যাবে না, একটা ট্যাগ রিটার্ন করা লাগবে। তাহলে আমি কি করতে পারি, একটা ডিভ নিতে পারি, ডিভের ভিতরে আমি h1 নিতে পারি। এই যে এখন আর কোনো প্রবলেম নেই, দেখছো। এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, তুমি চাইলে এই যে ফাঁকা এইভাবে নিতে পারো, ফাঁকা, এটাকে বলে ফ্র্যাগমেন্ট। এই যে এটাকে কি বলে, এটাকে বলে ফ্র্যাগমেন্ট। তো ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে এরকম ফাঁকা ট্যাগ, মানে ফাঁকা ট্যাগ। যদিও এটা জাভাস্ক্রিপ্টে তৈরি করা যায়, শুধু HTML এ তৈরি করা যায় না, এবং HTML এটা অ্যালাউড না, কিন্তু জাভাস্ক্রিপ্টে তুমি এই ফাঁকা ট্যাগ তৈরি করতে পারবা, এটাকে বলে ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। এটা বুঝছি আমরা। এই তোমরা কি শুনতেছো? জি স্যার। ওকে, তাহলে আমরা রিটার্নে কখনো কি করব না, একটার বেশি কম্পোনেন্ট রিটার্ন করব না, সব সময় একটা কম্পোনেন্ট রিটার্ন করব। তো যদি আমার একটার বেশি হয় তাহলে আমি কি করতে পারবো, ফ্র্যাগমেন্ট ইউজ করতে পারবো। এই যে ফ্র্যাগমেন্ট, এটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে রিঅ্যাক্ট জাভাস্ক্রিপ্টে অনেক সময় আমরা ইমেজকে বা কিছু কিছু ট্যাগ আছে যেমন বিআর ট্যাগ, এইভাবে এটাকে ক্লোজ করছি, দেখো তো। না স্যার। ক্লোজ করি নাই, ইমেজ এটাকে আমরা ক্লোজ করছি। না স্যার। ক্লোজ মানে কি, এই যে ধরো h1, এটা ক্লোজ কি মানে লাস্টের দিকে এরকম কিছু একটা থাকবে। কিন্তু যখন তুমি জাভাস্ক্রিপ্ট লিখবা, JSX লিখবা, তখন তোমার সব সময় কি করা লাগবে, লাস্টের দিকে এই যে ক্লোজ করা লাগবে। এই যে তুমি এইভাবে লিখলে হবে না, এইভাবে ক্লোজ করা লাগবে, বুঝতে পারছো। এই যে এখানে যদি আমি লিখে আসো ইমেজ, অটোমেটিকই আসবে, দেখবা এই যে অটোমেটিকই এখানে এই যে এই চিহ্নটা চলে আসবে। কিন্তু যখন তুমি HTML এ করবা দেখবা যে এটা আসবে না। এই যে এখানে কিন্তু একটা এইরকম স্ল্যাশ আসে নাই, এটা আমার দেয়া লাগছে, ঠিক আছে। এটা একটা বিষয়। ইনপুটে দেখবা যে এরকম মানে HTML এ এরকম সাইন আসে না, কিন্তু তুমি জাভাস্ক্রিপ্টে যখন রিঅ্যাক্টে করবা তখন এরকম সাইন দেয়া লাগবে। এরপরে অ্যাট্রিবিউটগুলো সবসময় কি থাকবে, ক্যামেল কেসে থাকবে। যদি একের বেশি নামে বড় নামে অ্যাট্রিবিউট থাকে, তখন অন ক্লিক তাহলে অন সিটা বড় হাতের হবে, অন চেঞ্জ সিটা বড় হাতের হবে, ট্যাব ইন্ডেক্স আইটা বড় হাতের হবে, অটো ফোকাস এফটা বড় হাতের হবে। আচ্ছা, এরপরে তুমি চাইলে এখানে ডিরেক্ট, যেমন এখানে তুমি কিন্তু জাভাস্ক্রিপ্ট এইভাবে লিখতে পারবে না। আমরা জানি যে এইভাবে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারতাম, তাই না? এইভাবে পারতাম না, কিন্তু HTML এর ভিতরে তো জাভাস্ক্রিপ্ট লেখা যায় না, আমরা জানি। তুমি চাইলে এইখানে আবার জাভাস্ক্রিপ্ট লিখতে পারবা। লাইক ধরো এখানে আমি একটা ভেরিয়েবল নেই, এটাকে আমরা কি করতে চাচ্ছি, ধরো এখানে দেখাবো, তাইলে জাস্ট এইভাবে দিব, দিয়ে রিয়াদ দেখাই দিব। এই যে দেখবা যে এখানে চলে আসছে রিয়াদ, দেখছো কত সহজ না বিষয়টা। তোমাদের কি ডকুমেন্ট, এই যে এখানে ধরো আমি এটাকে h1 এর ভিতরেই দেখাই, তোমার কি এখানে বলা লাগছে যে h1টাকে গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে কি বলা লাগছে এর ডট ইনার HTML, এত কিছু কি করা লাগছে? না স্যার। তুমি জাস্ট ভেরিয়েবল নিছো, ভেরিয়েবলটাকে দেখাই দিছো, শেষ, বাকি কাজ রিঅ্যাক্ট অটো করে ফেলছে। সো এই যে এই জায়গাটা আমরা বুঝতে পারছি এখন। এই যে এই জায়গায় চেঞ্জ স্টেট হবে, অটোমেটিক ভেরিয়েবল নিবা যেটা, অটোমেটিক রিঅ্যাক্ট সেটা আপডেট করে নিবে এবং ডমে আপডেট করে ফেলবে, বুঝতেছো? আচ্ছা, এখন রিঅ্যাক্টে আমরা এরকম কম্পোনেন্টগুলো ইউজ করি। এই যে এটা একটা কম্পোনেন্ট, কম্পোনেন্ট মানে ধরো ছোট ছোট কোডের টুকরা আর কি। এই যে এখানে একটা অংশ আছে কোডের, আমি চাইলে আরেকটা কম্পোনেন্ট তৈরি করতে পারবো আরেকটা ফিচার দিয়ে। সো এরকম আমরা কম্পোনেন্ট ইউজ করি।
যেমন নেভ বারের জন্য আলাদা একটা কম্পোনেন্ট, সাইড বারের জন্য আরেকটা, কার্ডের জন্য একটা, ফুটারের জন্য আরেকটা, আর যেখানে যেটা ইউজ হবে সেটা ওইখানে ইম্পোর্ট করে নিলাম, শেষ। এরপরে রিইউজেবল, ধরো তুমি একটা বাটন এখানে তৈরি করতে যাচ্ছ, বাটন তৈরি করবা, দেখবা ওইটা তুমি অনেক জায়গায় ইউজ করবা, এখন ওইটা আলাদা একটা কম্পোনেন্টে তৈরি করে রাখলা, যেখানে তোমার লাগবে ওইখানে ওইটা ইম্পোর্ট করে নিলা। তারপরে ধরো ফার্স্ট রেন্ডারিং হয়। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে ভার্চুয়াল ডম। আচ্ছা, প্রথম থেকেই যাই। রিয়াক্ট কি করে না, পেজটা পুরো পেজ লোড করে না। এই যে আমাদের যদি আমরা জাভাস্ক্রিপ্ট এটা যদি দেখি, যে যখন ধরো আমরা এখানে কিছু চেঞ্জ করতেছি, এটা যদিও কিছু হচ্ছে না, কিন্তু আমরা একটা HTML CSS এর প্রজেক্ট আমার কাছে নাই। তো নর্মালি যখন ধরো এক পেজ থেকে আরেক পেজে যাই আমরা, তখন কি হয়, ফুল পেজটা রিলোড হয়। তো এতে ফুল পেজটার ডাটা আবার নিয়ে আসা লাগে, কিন্তু রিয়াক্টে ফুল পেজ রিলোড হয় না। এটা তোমার শুধুমাত্র যতটুকু অংশ চেঞ্জ করা লাগবে সেইটা শুধুমাত্র আপডেট করে, ঠিক আছে। এরপরে এটার আরেকটা সুবিধা হচ্ছে, এটার অনেক অনেক মানুষ এটা নিয়ে কাজ করতেছে, লক্ষ লক্ষ ডেভেলপার আছে, হাজার হাজার লাইব্রেরি মানে হচ্ছে আগের থেকে কিছু জিনিস তৈরি করা আছে, তুমি এটাকে ব্যবহার করতে পারবো। আর এটা যেহেতু মেটা তৈরি করছে, এটা খুবই স্টেবল। মেটা মানে কি, ফেসবুকের কোম্পানি, ফেসবুক যে কোম্পানি তৈরি করছে ওই কোম্পানির প্রোডাক্ট হচ্ছে এই রিয়াক্ট। আচ্ছা, এখন আসো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ভার্সেস মাল্টিপেজ অ্যাপ্লিকেশন কি। মাল্টিপেজ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যেটা একের অধিক পেজ থাকে। যেমন আমরা PHP দিয়ে যে ওয়েবসাইটগুলো তৈরি হয়, ওই ওয়েবসাইটগুলো একটার অধিক পেজ থাকে। লাইক ধরো আমরা যদি যাই আমাদের, ধরো মৌলভীবাজারের পলিটেকনিক, নাই মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট কি রে, সার্ভিসটা ওকে। তো ধরো আমি যখন এই ওয়েবসাইটে যাব, দেখবা যে এই ফুল সাইটটা রিলোড হচ্ছে না। এই যে আমি যদি ধরো এটায় যাই, এই যে ফুল পেজটা রিলোড হয়েছে, এই যে ফুল পেজটা রিলোড হয়েছে, এই যে আমাদের সোহেল স্যার, ওকে। তো ধরো এখানে আমাদের সম্পর্কে প্রতিষ্ঠান পরিচিতি আছে, এই যে ফুল পেজ রিলোড হচ্ছে। এটা যেহেতু PHP দিয়ে করা, এই জন্য এটা ফুল পেজ রিলোড হয়। কিন্তু ধরো তুমি লাইক ধরো আমি যদি আমাদের মাস্টার্সের একটা অ্যাপসের দেখাই, এই যে ধরো আমরা একটা পেজে আছি, এই আরেকটা পেজে গেছি, পেজটা কি রিলোড হয়েছে তোমার মনে হয়? এইটা খেয়াল করবা, এই যে পেজটা কি রিলোড হয়েছে? জি স্যার। রিলোড হয় নাই রে, আমি দেখাই তোমাদের। এই যে ধরো আমি এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, এই আইকনটা খেয়াল করবা, রিলোড আইকনটা খেয়াল করো, এই যে দেখতেছো, রিলোড হয়েছে এখন। কিন্তু আমি ধরো আমার এই ওয়েবসাইটে গেছি, এখন এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, এটা কি রিলোড হচ্ছে? না স্যার। কেন হচ্ছে না? হচ্ছে না কেন? কারণ এটা রিয়াক্ট দিয়ে তৈরি করা, এই জন্য হচ্ছে না, বুঝতেছো? তো রিয়াক্ট কি করে, এক পেজে অ্যাপ্লিকেশনটাকে রাখে, রুট চেঞ্জ হয়, এক পেজ থেকে আরেক পেজে যায়, কিন্তু সেটা সিঙ্গেল পেজ হিসেবে। আর অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো মাল্টি পেজ থাকে, মাল্টি পেজে ফুল পেজটা কি হয়, রিলোড হয়, কিন্তু সিঙ্গেল পেজে ফুল পেজটা রিলোড হয় না, ঠিক আছে। স্যার রিয়াক্ট তো আমাদের ব্যাকএন্ডে কাজ করে, তাই না? না রিয়াক্ট ফ্রন্ট এন্ডে, তোমাকে ব্যাক এন্ডে কে বলছে? রিয়াক্ট দিয়ে আমরা ইউআই ডিজাইন করি, এই যে ফ্রন্ট এন্ড ডিজাইন করি, ঠিক আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রিয়াক্টের, এটা হচ্ছে ভার্চুয়াল ডম। তো নর্মালি এই যে আমরা যখন একটা ওয়েবসাইট আমরা তৈরি করি, আমরা ওয়েবসাইট তৈরি করার পরে আমরা ডমে সব কিছু আপডেট করি না। তো রিয়াক্ট কি করে, রিয়াক্ট সে অ্যাকচুয়াল যে ডম সেটায় ডিরেক্ট আপডেট করে না, সে অ্যাকচুয়াল ডমের একটা ভার্চুয়াল মানে ধরো লাইট ওয়েট ডম সে নিজের মধ্যে তৈরি করে নেয়। এবং তুমি যখন কিছু চেঞ্জ করো, লাইক ধরো আমি এখানে একটা ভ্যালু চেঞ্জ করছি, এই যে ধরো এটার নাম আমি চেঞ্জ করছি, সে কি করে এই যে ফুল ওয়েবসাইটটার সাথে তার এই ভ্যালুটা চেঞ্জ যে জায়গায় হয়েছে ওই জায়গাটাকে শুধু কম্পেয়ার করে, লাইক ধরো এই জায়গায় শুধু মানটা এই মানটা এই জায়গায় আছে,
তাহলে এই মানের আগের মান এবং এই মানটা সে কম্পেয়ার করবে, করার পরে শুধুমাত্র এই মানটাকে এইখানে বসাই দিবে, আপডেট করবে। তাহলে আগের যা আছে সবই থাকলো, শুধুমাত্র ডিফারেন্স যেটা সেই প্রয়োজনীয় অংশটা আপডেট করব। বুঝতে পারছি বিষয়টা? এই বিষয়টা বুঝছি, মানে আগের যা আছে সব ঠিক থাকবে, শুধু নতুন যে জায়গায় চেঞ্জ হয়েছে সেটা কম্পেয়ার করে যে জায়গায় চেঞ্জ হয়েছে ওই জায়গাটা শুধু আপডেট করবে। বুঝতে পারছো রিয়েক্টের কাজ? এটা একটা অ্যালগোরিদম ফলো করে, এটাকে বলে ডিফিং অ্যালগোরিদম বা ডিফাইং অ্যালগোরিদম, যেটাই বুঝো। এখন রিয়েক্ট যে শুধু একাই কাজ করে এমন না, রিয়েক্টে শুধুমাত্র রিয়েক্ট ইউজ করি আমরা ইউআই এর জন্য, ডেভেলপমেন্ট টুলের জন্য আমরা বাইট ইউজ করি, বা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য আমাদের বাইট ইউজ করি, রাউটিং করার জন্য এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আমরা রিয়েক্ট রাউটার নামে একটা প্যাকেজ আছে এটা ইউজ করি, ব্যাকএন্ডের এপিআইকে কল করার জন্য বা কোনো এপিআইকে কল করার জন্য আমরা এক্সিওস বা ফেচ ইউজ করি, স্টাইলিং করার জন্য আমরা টেইলউইন্ড সিএসএস ইউজ করি, ফর্ম হ্যান্ডেলিং করার জন্য রিয়েক্ট হুক ফর্ম এটা ইউজ করি, ফর্ম ভ্যালিডেশন করার জন্য জড ইউজ করি, স্টেট ম্যানেজ করার জন্য রিডাক্স টুলকিট বা জুস স্ট্যান্ড ইউজ করি, এরপরে স্টেট ম্যানেজ করার জন্য টেনস্টেক কোয়েরি ইউজ করি, সার্ভার স্টেট যেগুলো, অ্যানিমেশনের জন্য ফ্রেমিয়ার মোশন আছে, আর যখন আমরা ফুল স্টেকে যাই তখন আমরা নেক্সট স্টেজ ইউজ করি। তো এই পার্টটা আমরা করে ফেলছি আজকে। আজকে কি আরো আগাবো? না স্যার, থাক স্যার, এইটুকু মাথায় নেই স্যার, হ্যাঁ, এইটুকু মাথায় নেই স্যার। এই হুমায়ুন কি মনে করো? আসো, আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের জেএসএক্স তো আমরা বুঝছি না, জি স্যার। জেএসএক্স হচ্ছে এই যে এই অংশটুকু মূলত। আর এটা একটা এক্সটেনশন যেটা জাভাস্ক্রিপ্টের ভিতরে আমাদের HTML লিখতে সহায়তা করে, ঠিক আছে? ওকে, এখন আসো কম্পোনেন্ট। এটা রিয়েক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। কম্পোনেন্ট ধরো প্রত্যেকটা ইউআই এর একটা স্বাধীন ছোট অংশ, ওই যে ফাংশনের মতো আর কি। এবং ফাংশনই ধরো আমি একটা কম্পোনেন্ট তৈরি করব, কিসে? তো আমার ওয়েবসাইট কই, এই যে এখানে ধরো আমি চাচ্ছি যে এখানে উপরের দিকে একটা ন্যাভ বার থাকবে, তো আমি একটা ন্যাভ বার তৈরি করব। তো আমি এখানে কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার তৈরি করে নিই জাস্ট সাজানোর জন্য, কম্পোনেন্টস, সরি ফোল্ডার হবে। এইটার ভিতরে আমি একটা নেভবার নামে ফাইল তৈরি করি, নেভবার.jsx। এবং এখানে আমরা যেহেতু এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করে নিছি, এই যে এটা ইনস্টল করছি না আমরা সবাই? স্যার যদিও তোমরা করো না, কিন্তু আমার এখানে আছে। আমি কি করব, এখানে RAFC দিব, RAFCE দিব। তাহলে দেখবা অটোমেটিক একটা ফাংশন তৈরি হয়ে যাবে এবং ওই ফাংশনটা এক্সপোর্ট ডিফল্ট হয়ে যাবে। এটা আমার দরকার নেই। তো এটা আমরা মাই ডিফল্ট এমনিও করতে পারি। ধরো প্রথমে একটা ফাংশন তৈরি করে নিতে পারি, ফাংশনের নাম সবসময় বড় হাতের হবে, ঠিক আছে? এই যে একটা ফাংশন আমি তৈরি করলাম, এটাকে আমি এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট করে দিব। আর এটা রিটার্ন করবে কিছু একটা, বা ধরো এটা ন্যাভ ট্যাগ রিটার্ন করবে, ন্যাভ। এখানে ধরো ন্যাভ বার আপাতত লেখা আছে, কারণ কম্পোনেন্ট যে ফাংশনের ভিতরে, মানে যে কম্পোনেন্ট যখন আমরা কোনো একটা লিখি, এইটা যে ফাংশনটা লিখি এই ফাংশনের নাম সবসময় বড় হাতের দেয়া লাগে, ঠিক আছে? এটা মনে রাখবা। কম্পোনেন্ট যতগুলো আছে সবগুলা ফাংশনের নাম কি হবে? হ্যাঁ, বড় হাতের অক্ষর দিয়ে হবে, ঠিক আছে? এখন এইটাকে চাচ্ছি আমরা আমাদের এই যে পেজে আমাদের এখানে ব্যবহার করবো, এখনো তো আসে নাই, তাহলে ব্যবহার করবো কেমনে? এই যে এইখানে app.jsx এর ধরো এইখানে আমরা ব্যবহার করবো। তাইলে আমরা কি করব, এইখানে এইভাবে ট্যাগের মতো করে লিখবো, এই যে ট্যাগের মতো করে লিখবো, এখানে লিখবো ওই নামটা নেভ বার, এই যে লিখছি। এখন এখানে আমার সাজেশন আসতেছে এইখান থেকে ইনপুট করার, তোমার যদি না আসে তুমি কি করবা, এখানে ইনপুট করে নিবা। তো আমি এখান থেকে ডট ক্লিক দিয়ে এটাকে ইনপুট করে নিলাম, এই যে দেখো চলে আসছে। তো এই যে নেভবার আসছে, দেখছো? অর্থাৎ এইটাকে আমি এখানে নিয়ে আসতে পারছি। সো এই একটা কম্পোনেন্ট দেখো, আমি চাইলে এটাকে 2-3 বার ইউজ করতে পারবো, এই যে 4 বার ইউজ করছি, দেখো 4 বার আসছে। সো কম্পোনেন্ট আলাদা একটা অংশ আর কি আমাদের কম্পিউটারে, এই রিয়েক্টের। এখানে কিছু
কোডিং বা এরকম কিছু থাকতে। একটা ওয়েবসাইটকে আমরা ছোট ছোট অংশে যখন ভাগ করি তখন ছোট ছোট ভাগের অংশটাকে আমরা কম্পোনেন্ট বলতে পারি। এখন দুই ধরনের কম্পোনেন্ট হয়, আমরা যেটা ইউজ করছি এটা ফাংশন দিয়ে করছি, তাই না? এই যে ফাংশন দিয়ে, তো এটা হবে ফাংশনাল কম্পোনেন্ট। আর আগে পুরাতন যখন ছিল রিয়াক্ট তখন ক্লাস কম্পোনেন্ট ইউজ হইতো, এখন ক্লাস কম্পোনেন্ট তেমন বেশি ইউজ হয় না। তো এই হচ্ছে আমাদের ফাংশন, এই একটা কম্পোনেন্ট। এখন কম্পোনেন্টের কিছু ভুল, এই যে আমি যেটা বললাম যে সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে হয়, এই যে এইরকম দিলে হবে না, তুমি নেভ এনটা বড় হাতের হবে। এরপরে আচ্ছা, একটা কম্পোনেন্টের ভিতরে আরো অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করতে পারবা চাইলে তুমি। ধরো তুমি এখানে এই নেভ বারের উপরে তুমি আরেকটা কম্পোনেন্ট অ্যাড করো, এক্সপোর্ট ডিফল্ট আমাদের দরকার নেই। ধরো আমি এটার নাম দিলাম ধরো লোগো, লোগো পার্ট। আমি চাচ্ছি যে এখানে এটা প্রথমে লোগো থাকবে, এরপরে নেভবার লেখা আসবে, এই যে। তো এটা ধরো লোগো লেখা, তো দেখবা যে এখানে এই যে প্রথমে আসছে লোগো এরপরে নেভবার। বা এটাকে আমি কি করতে পারতাম, এখানে তো ক্লাস হবে না, স্টাইল দেওয়া যায়, স্টাইল দিয়ে বলতে পারি আমরা ধরো আচ্ছা স্টাইল মেবি এখানে দেওয়া যাবে না মনে হয়, নাকি না দেখি। আচ্ছা স্টাইল মেবি এখানে দেওয়া যাচ্ছে না, ওকে। ইনলাইন স্টাইল দেওয়া যাচ্ছে না সম্ভবত, আমরা এটাকে এখানে স্টাইল দিতে পারবো। এই যে f.css এটা এখানে লিঙ্ক করা আছে, দেখো এই যে এখানে f.css-টা এখানে লিঙ্ক করা আছে। তো আমরা f.css এর এখানে গিয়ে বললাম যে আমাদের যে nav ট্যাগ আছে এটাকে ডিসপ্লে ফ্লেক্স দাও, সো দেখবা যে এটা ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেছে। এরপরে ধরো টেক্সট সেন্টার দাও, এই যে মাঝখানে আসার কথা ছিল কিন্তু আসে নাই। আমরা একটা কাজ করতে পারি, এই যে মাঝখানে আসবে। তোমরা কি দেখতেছো? जी सर। রিয়াদ কই? यह तो ना है सर, ये 2 मिनट आगे से। আচ্ছা, সো এইভাবে আমরা কি করতে পারবো আচ্ছা সে কি জানে যে আমরা ক্লাস করতেছি? जानी ना सर। আচ্ছা তাইলে এতটুকুই আজকে, কম্পোনেন্ট সম্পর্কে কিছু জিনিস আমরা শিখছি, আর কিছু জিনিস নেক্সট ক্লাসে শিখবো না।